This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ঠোঁটকাটা স্পেশাল নিয়ে। ভয় এক অদ্ভুত মানসিক অবস্থা বা পরিস্থিতি, বিশেষ আবেগও বলতে পারেন। আসলে ভয়ও এক ধরনের অনুভূতি। ব্যক্তি বিশেষে সেই অনুভূতি বদলে যায়। কে যে কিসে সন্ত্রস্ত হয়, ভয়ে কুঁকড়ে যায়। কবি নির্মলেন্দু গুণ লিখছেন, আজকাল পাইপের তামাক পুড়িয়ে কুণ্ডুলি পাকিয়ে ওঠে ধোঁয়া, দেখে খুব হাসি পায়, আবার ভয়ও হয়। এতদিন তো যেত না, আজকাল আগুনের দিকে চোখ ছুটছে কেন? আমিও শেষে মরে টরে যাব নাকি? মৃত্যুকে এক বিন্দু বিশ্বাস করি না, তার মতন নিপুণ নিষ্ঠুর কে আছে? কবির মৃত্যুতে ভয়, ওই যে অনুভূতি, এই ভয়কেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন আর এক কবি। তিনি লিখছেন, ভয় করলেই ভয়, নইলে কিচ্ছু না। ভয়কে কাঁচকলা দেখিয়েছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমাদের রবি ঠাকুর কবেই লিখে গেছেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না। তাও কি ভয় যায় বলুন? জয় করেও তো লোকে ভয় পায়, জয় করে তবু ভয় কেন তোর যায় না? ওই যে শুরুতেই বললাম, বিশেষ অনুভূতিকে ঠেকায় কার সাধ্যি। ভয় নিয়ে মুখরা অনেক হলো, গৌরচন্দ্রিকা না করে একটা বিশেষ ছবি দেখাই আপনাদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়েছে হাতি। হ্যাঁ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছবি দেখুন। এখানে পা দিয়ে ওইখানে একটা পাড়া দিছে, ওই হাতি উঠে। ভয় লাগছে তো, ভয় তো লাগছে, এখন কি হবে জানি না। আমার রাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাতি ঢুকেছে। হাতিকে বিরক্ত না করলে হাতিও কিন্তু বিরাগ দেখাবে না। হাতির বিরাগ মানে সে আবার বিশেষ রাগ, বিরাট রাগও বলতে পারেন। সোজা কথায় মত্ত তাণ্ডব একেবারে মস্তিষ্কে গেঁথে আছে। এই যদি আছড়ে পিছড়ে মারে, ভয় তো লাগবেই। বুনো হাতিকে সাহস করে কে আর বলবে হাতি মেরে সাথী? ভয় করলেই ভয়। তাই হাতি বনকর্মীদের ঘেরাটোপে ক্যাম্পাসের জঙ্গলে থাকলেও স্বস্তি নেই এতটুকু। এই যদি তেড়ে আসে, এই যদি কিছু হয়, সেই ভয়, ভয় তো হবেই। ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেটা তো আর হাতির সাধারণ বিচরণ ক্ষেত্র নয়। এখানে লোকে হাতি দেখতে অভ্যস্তও নয়। তবে হাতির আর দোষ কি বলুন? এডিএফও মানে বন দফতরের এক অফিসার রাহুল দেব মুখার্জি জানাচ্ছেন, বালাসন নদী পেরিয়ে খাবারের খোঁজে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছে এই হাতি। তাকে বাগডোগরার জঙ্গলে ঢোকানোর আপ্রাণ চেষ্টা করছেন বনকর্মীরা, কিন্তু যতক্ষণ না ক্যাম্পাস ছাড়ছে মানে হাতি খেদানো যাচ্ছে, বনকর্মীদের কোনো আশ্বাসেই কিন্তু ভয় কাটছে না। যেখানে বাঘের ভয়, ঠিক সেখানে সন্ধে হয়। তবে হাতির ভয়ও কিছু কম যায় না। আর দক্ষিণ 24 পরগনার ভাঙড়ও সেই ভয়ের আর এক নাম। বোমা, গুলি, অশান্তি। ব্যতিব্যস্ত সরকার ভাঙড়কে এনে ঢুকিয়েছে কলকাতা পুলিশের আওতায়। তারপর ছবি বদলেছে। আরে অশান্তি বেড়েছে বই কমেনি, অশান্তি কিন্তু যায়নি। সংঘর্ষের কোনো বিরাম নেই ভাঙড়ে। দেখবেন প্রত্যেক দিন ভাঙড় ফর অল ব্যাড রিজনস খবরে থাকে, বাজে কারণের জন্য। কখনো শাসক দলের ঘরের লড়াই, শওকত বনাম আরাবুলের লবি, কখনো বাইরের লড়াই, তৃণমূল ভার্সেস আইএসএফ, শওকত বনাম নওশাদের দলবল। ভাঙড়ে রক্তপাত আর ক্ষুদ্র কেস লেগেই রয়েছে, যে কথা বলছিলাম। পুলিশ এসবে অভ্যস্ত। ভাঙড়ের সেই পুলিশই রাত হলে ভয় পাচ্ছে। কেন জানেন? থানার মধ্যে ভয়ে সিটিয়ে থাকছেন উর্দিধারীরা।
কিন্তু এটা বোমাবাজির ভয় নয়, অন্য কোনো উপদ্রবের ভয় নয়, বাঘের ভয়ও নয়। ভয়ের নাম বিষধর। এক ছোবলেই ছবি। কলকাতার লেদার কমপ্লেক্স থানার ভিতরেই একদিন হঠাৎ বিষধর সাপ দেখেছিলেন দীপঙ্কর বিশ্বাস, এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক। তারপর থেকেই ওই থানার সব পুলিশকর্মী ভয়ে কাঁটা, একেবারে জড়সড়। অগত্যা সল্টলেক বন দফতরের কর্মীরা এসে থানা থেকে ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। সেই ছবিটাই দেখছেন এখন, সেই সাপের ছবি। কিন্তু ভয় কি আর এত সহজে যায়? থানার আশপাশে রয়েছে অনেক জলা জঙ্গল, একাধিক জলাশয়, আগাছা রয়েছে। জলে জঙ্গলে এখন নিত্যদিন সাপের ছায়া দেখছেন ওই থানার পুলিশ কর্মীরা। সাপ তাড়া করে বেড়াচ্ছে তাদের মনে মনে ভয়। এ তো আর বাবুরাম সাপুরের সাপ নয় যে সুযোগ পেলেও কামড়াবে না, কিছু বলবে না। ডাকাবুকো পুলিশ এখানে সাপে জব্দ। আচ্ছা, ভয় মানুষ কখন পায়? সোজা কথায় বলতে হয়, আমরা যখন ভীতিমূলক কিছু দেখি, মানে ভয় পাওয়ার মতো কিছু দেখি বা কিছু ফিল করতে পারি, তখন আমরা ভয় পাই, শুনি বা চিন্তা করি। বিজ্ঞান বলছে সে সময় আমাদের মস্তিষ্কের বিশেষ একটা অংশ এমিগডালা কাজ করতে শুরু করে, হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। হরমোনের ওই জোয়ারে মুছে যায় শর্ট টাইম মেমোরি, মানে মাথা কাজ করে না। তখন আমরা বলি না, আমরা মাথা কাজ করছে না, টেনশন হচ্ছে, ভয় হচ্ছে। এইটা সেই স্টেট অফ মাইন্ড। আবার ভয়ের আরও একটা কারণ আছে, নিশ্চিত আপনিও জানেন। কেউ যখন জেনে বুঝে মিথ্যে কথা বলে, তখন দেখবেন ভেতরটা কিন্তু ধুকপুক করে, আমি ধরা পড়ে যাব না তো, ধরা পড়ে যাওয়ার ভয়। ওই জন্যই ওইসব পরীক্ষা নিরীক্ষা হয়, বিশেষ করে যখন সন্দেহ করা হয় যে ইনি আসলে অপরাধটা ঘটিয়েছেন। পুলিশ যে পরীক্ষাগুলো করে আদালতের পারমিশন নিয়ে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। মুর্শিদাবাদের তৃণমূলের জনপ্রতিনিধিরাও কি সাজানো গোছানো মিথ্যে বলছেন? একবার শুনুন তো তাদের বক্তব্য। আমাদের কাছে আঁচ ছিল না, আমরা আঁচ পাইনি, আর আঁচ পেলে তো আমরা সতর্ক থাকতাম। হ্যাঁ, এটা কোনো বহিরাগতদের কাজ। বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে, ফলে অনেকটা দুষ্টু চক্র এটা সুপরিকল্পিতভাবে করেছে। না না, আমাদের এরকম যদি আমরা আজ করতে পারতাম তাহলে আমরা এই ঘটনা হতেই দিতাম না। যে কোনো কারণে আমরা আটকানোর চেষ্টা করতাম, কিন্তু আমরা মানে বিন্দুমাত্র কোনো রকম এরকম ইনফরমেশন আমরা পাইনি, বা আমাদের কোনো রকম আমাদের কাছে খবর ছিল না। আমরা ঘটনার ব্যাপারে আমরা বুঝতেই পারিনি, মোটেই বুঝতে জানতে পারলে এটা আমরা কোনোভাবে হতে দিতাম না। আমরা নিজেরা সামনে দাঁড়িয়ে আমরা তারকে আটকাতাম। আমাদেরও সন্দেহ হচ্ছে যে এরকম কোনো পাশের লোক, একটা ষড়যন্ত্র আর কি, কনস্পিরেসি রয়েছে। আমিরুল ইসলাম তৃণমূলের শামশেরগঞ্জের বিধায়ক, বাইরন বিশ্বাস তৃণমূলের সাগরদিঘির বিধায়ক, এবং খলিলুর রহমান জঙ্গিপুরের তৃণমূল সাংসদের কথা আপনাদের শোনালাম। দেখুন, এলাকায় একটা ইট গাঁথা হলে যেখানে তৃণমূলের দলবল গিয়ে হাজির হয়, মানে খবর পেয়ে যায় বলেই তো যায়, সেখানে কিভাবে আমরা বিশ্বাস করব বলুন তো যে একটা দাঙ্গা বেঁধে গেল, তারা কেউ কিচ্ছুটি আগাম টের পেলেন না? এটা হতে পারে কখনো? জনপ্রতিনিধি হিসেবে দায় এড়িয়ে যেতে চাইছেন তারা। অনেকেই কিন্তু এরকম সন্দেহ এবং সংশয় প্রকাশ করছেন। তর্কের খাতিরে যদি ধরেও নি যে তারা সত্যি জানতেন না যে কি হতে চলেছে, তাহলে এটা কি তারা মানবেন যে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন? তাই তো অনেক ভোটে জিতেছেন, কিন্তু এখন পিপলস কানেক্ট বলে যে ব্যাপারটা হয় সেটা তাদের নেই। এটা স্বীকার করুন। জনপ্রতিনিধি হয়ে থাকার কোনো যোগ্যতা আপনাদের তাহলে নেই। এত বড় একটা ঘটনা কি করে ঘটলো? এলাকায় রয়েছেন তৃণমূল বিধায়ক, রয়েছেন তৃণমূল সাংসদ, তারপরেও 8 এবং 9 এপ্রিল যে ঘটনা ঘটলো সেই সম্পর্কে আঁচই পেলেন না শাসক দলের জনপ্রতিনিধিরা। কেন? তাহলে কি তৃণমূল স্তর থেকে তাদের গ্রহণযোগ্যতা কমে গিয়েছে, নাহলে শাসক দলের সঙ্গে তৃণমূল স্তরের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? মূলত সাংসদ থেকে বিধায়ক প্রত্যেকেই জানালেন তারা বিষয়টি জানতেই পারেননি, আঁচই করতে পারেননি। এমনকি তারা এও জানালেন দলের ছেলেরাও খবর দেননি। তাহলে কোথায় এই ত্রুটি রয়ে যাচ্ছে জনসংযোগের ক্ষেত্রে, সেটাই কিন্তু এখন চিন্তার। এমনকি প্রত্যেক শাসক দলের বিধায়ক এবং সাংসদ বলে দিলেন যে এই ধরনের যাতে না ঘটে তার জন্য জনসংযোগ আরও বাড়ানোর ভাবনা চিন্তা রয়েছে তাদের। কারণ এই ধরনের ঘটনা ঘটলে যেভাবে ফেস লস অর্থাৎ সামাজিক ক্ষতি হচ্ছে, তেমনি তৃণমূলের মুখের অর্থাৎ যে ফেস লস হচ্ছে তাতেও কিন্তু দলের মধ্যে তাদের প্রভাব পড়ছে। জনসংযোগ তো করেছেন, ওই গন্ডগোলের আগে তাদের এমএলএরা বড় বড় মিছিল করেছে, উত্তেজনা ছড়িয়েছে।
তার ফলে দুর্ঘটনা ঘটেছে। এখন আর কেউ যাচ্ছে না, বাস্তব পরিস্থিতি জানার জন্য মিডিয়া যাচ্ছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের নেতারা এসেছেন ত্রাণ দিতে, সেটা করতে দেওয়া হচ্ছে না। মানুষগুলোকে নিয়ে গিয়ে খোঁয়ারের মধ্যে আটকে রাখা হচ্ছে। একটা আত্মবিশ্বাস ছিল, কখনোই আমাদের এরকম অবিশ্বাস ছিল না একে অপরের উপরে। তো আজকে দুষ্কৃতীরা এটা করেছে। সরকারের এর জন্য তো লজ্জা পাওয়া উচিত, কমপক্ষে তারা না পারলে যারা করতে চায় করতে দেওয়া উচিত। শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুলের কথাটা আশা করি আপনারা শুনলেন। দুষ্কৃতীরা এটা করেছে, দাঙ্গা অশান্তি তো দুষ্কৃতীরাই করে, আপনি নতুন কি বলছেন? চলুন মুর্শিদাবাদের ধুলিয়ানের হামলার মুহূর্তের একটি ভাইরাল ছবি আপনাদের দেখায়, জানিয়ে তোলপাড় পড়ে গেছে। দেখছেন সেই ছবি। সিসিটিভি ফুটেজে বিতর্কটা কোথায় জানেন? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 11ই এপ্রিল হামলায় উস্কানি দিয়েছিলেন খোদ ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামাম উল ইসলাম। এই ছবির মধ্যেই তিনি আছেন বলে সেখানকার স্থানীয়দের অভিযোগ। উনি হলেন সেই ইনজামাম উল ইসলাম। এই যে দেখছেন এখানে হাফ শার্ট পরে বসে আছেন, গালে হাত, এই যে গালে হাত দিচ্ছেন এই মুহূর্তে, ইনি ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান। সাধারণ মানুষের অভিযোগ যে ওই যে গন্ডগোল হচ্ছিল সেখানে তিনি ছিলেন। গতকাল শান্তি বৈঠকেও তিনি হাজির ছিলেন। উস্কানিতে ঘরের লোক বলেই কি বাইরান আমিরুলদের এখন ঢোক গিলতে হচ্ছে? তবে ইনজামাম দাবি করছেন তার নাকি বদনাম করা হচ্ছে। চক্রান্ত? এটা নিয়ে কিছু মিডিয়া আমাকে বদনাম করে কালিমালিপ্ত করতে চাইছে। এই ভিডিওকে বিকৃত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে। আমি এখানেই ছোট থেকে মানুষ হয়েছি, চলাফেরা করেছি। আমার কি ধরনের মেন্টালিটি আমার ধুলিয়ানবাসী জানে। ওটা তো কর্মসূচির মধ্যে পড়ে। রাজ্যের যিনি, কলকাতা শহরের যিনি প্রথম নাগরিক মেয়র, তিনি তো দাওয়াতে ইসলাম বলে দিয়েছেন। তো উনি বলে দিয়েছেন মেয়র ও মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ও মার্তা নেমে পড়েছে ভাঙচুর করতে। বলতে পারবো না, কারণ ওই ঝাপসা ভিডিওতে সে হামলা রুখতে যাচ্ছে না হামলা করতে যাচ্ছে এগুলোই বোঝানো যায় না। ফলে তদন্ত যারা করছে তারা বলতে পারবে। ওইখানে একটা কেউ ছুটে গেল, ওই তো হামলা করছে, এটা কোনো কাজের কথা না। একটা লোক বিপদ আটকাতেও ছুটে যেতে পারে। মানছি যুক্তিটা, কিন্তু কি কোথায় জানেন তো একটু অসার ঠেকছে যুক্তিটা। একদিকে মানতে কষ্ট হচ্ছে, তার কারণ ওই রকম একটা মবকে এত বড় নেতা তিনি একা ঠেকিয়ে দেবেন, যাদের হাতে ইট কাঠ পাথর, যারা বাড়ি পোড়াতে যাচ্ছে, তাহলে তো তিনি হিরো মশাই, অ্যাসেট। রাজনীতি সবসময় নির্দিষ্ট সমীকরণে চলে। গত লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত শামশেরগঞ্জ বিধানসভায় প্রায় 15,000 ভোটে বাম কংগ্রেস জোট প্রার্থীর থেকে পিছিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী। এমনকি লোকসভা নির্বাচনের ফলের ভিত্তিতে ধুলিয়ান পুরসভা এলাকায় তৃণমূল ছিল 3 নম্বর জায়গায়, 3rd পজিশন। তাহলে এই ভোট সমীকরণেই কি লুকিয়ে অশান্তির ব্লুপ্রিন্ট? পলিটিক্যাল কারণে, এবং সেটা তিনি বলে ফেলেছেন ইন্ডোরে। অমিত শাহজিকে গালাগালি করার কারণ হচ্ছে যে 11 তারিখে বিএসএফ চলে এলো সঙ্গে সঙ্গে। 12 তারিখে যখন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের জন্য, ভোট তো অর্ডার করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করতে গেলে তো এমএইচএকে সিদ্ধান্ত নিতে হয়। সেন্ট্রাল ফোর্স তো আন্ডার দ্য কন্ট্রোল বাই দি এমএইচএ, আর এমএইচএতে স্ট্রং হোম মিনিস্টার বসে আছেন। তিনি যেভাবে সাথে সাথেই আপনার 5 কোম্পানি বিএসএফ দিয়ে পরে 17 কোম্পানি করে দিয়েছেন। ঝাড়খণ্ড থেকে সিআরপিএফ এর কোবরা ইউনিট আনা, এখান থেকে ডেল্টা ইউনিটকে পাঠানো করে যেভাবে করেছেন, তা তো অমিত শাহজির যে প্রোঅ্যাক্টিভ রোলটা এটা মমতা ব্যানার্জি বুঝেছেন, তাই তিনি ওখানে গালি দিয়েছেন। চারদিকে বড্ড ভয়, তাই না? এই যে এত কীর্তিকাণ্ড দেখলেন, তাতে ভয় না পেয়ে কোথায় যাবেন বলুন তো? সাধারণ মানুষের কথা বলছি। এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে, বামেদেরও কি মনে এখন বড় ভয়? ক্ষমতা গেছে কোন কালে, তারপর থেকে গ্রাফ পড়ছে তো পড়ছেই, ভয় হবে না বলুন? কিন্তু ভয়কে জয় করতে জানাটাই তো জীবন, অর্থাৎ ভয়কে জয় করতেই হবে। রবি দাসও ঠিক সেটাই করেছেন। তিনি এসে হাজির কলকাতায়, বারবার প্রতিবার রুটিন এক তার। বিশেষভাবে সক্ষম রবি দাস থাকেন হালি শহরে। বিশ্বাস ভরসা সবই তার বামপন্থা, তাই নিজের তৈরি হুইল চেয়ার ঠেলে পৌঁছে গেছেন
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেমন প্রত্যেকবার আসেন। কাল সমাবেশ, তার আগে ভাগে ঠিক পৌঁছে গেছেন কমরেড রবি দাস। আমরা শূন্য হতে পারি, কেউ আমাদের তোমার জেলে টেনে টেনে নেবে না যে চলো জেলে, সিবিআই ডাকবে না, ইডি ডাকবে না। প্রত্যেক মানুষের যে কেন্দ্র রাজ্যের যে প্রত্যাঘাত আছে, চাকরিহারা, ওই মানুষগুলো আসবে। যারা কৃষকের ন্যায্য দাম পাচ্ছে না, ওর বিরুদ্ধে মানুষ আসবে। ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে কালকের ব্রিগেড। এই বিশ্বাস আঁকড়েই তো বেঁচে রবি দাসরা। লাল পতাকা হাতে তারা লড়তে তৈরি। এখনও কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের কোনো খামতি নেই। জানা গেছে কম করে 8টা বড় মিছিল আসার কথা ব্রিগেডে। শিয়ালদা এবং হাওড়া স্টেশন, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুর মোড় সহ একাধিক জায়গায় জমায়েত হবে সিপিএমের কর্মী সমর্থকদের। তারপর পায়ে পা মিলিয়ে ব্রিগেডের দিকে এগিয়ে চলা। যেহেতু শ্রমিক এবং ক্ষেত মজুকরা এই ব্রিগেডের অংশ, এই ব্রিগেডটা তাদের, তাই গোটা ব্রিগেডের ময়দান তা C2 এবং AIKS-এর পতাকা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। তবে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বামেদের ক্রমশ ভরাডুবি হয়েছে, ভোট শতাংশ বারবার কমেছে। এই ব্রিগেড থেকে অক্সিজেন নিয়ে আগামী বিধানসভায় কি ঝাঁপিয়ে পড়তে পারবে বামেরা? শ্রমিক এবং ক্ষেত মজুরদের ডাকে এই ব্রিগেডের কতটা জমায়েত হয় সেদিকেও অবশ্যই নজর থাকবে। শূন্য সংখ্যাটা কেমন যেন সেঁটে গেছে এ রাজ্যে বামেদের সঙ্গে। একটার পর একটা ভোট যায়, কিন্তু রেজাল্ট সেই এক। মাঠে ঘাটে ভিড়, বিশাল জমায়েত, ব্রিগেড ডাকলে লোক ভরে যায়। শাসক দলের থেকে বেশি লোক হয়, হলফ করে বলা যায় কোনো কোনো ব্রিগেডের, সিপিএমের, বামফ্রন্টেরও। অথচ ভোটের বাক্স কিন্তু ঠিক অন্য কথা বলে। তবু হার না মানার শিক্ষা দিতেই যেন কালকের এই ব্রিগেড আয়োজন। মেহনতি মানুষের অধিকার আদায় করতে বামেদের বাজি রবিবারের ব্রিগেড। তার আগে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের আসা শুরু হয়ে গেছে। ব্রিগেড সেজে উঠছে, লাল ঝান্ডা হাতে ভিড় বাড়ছে। উত্তরবঙ্গ থেকে অনেকে আজই রওনা হয়ে গিয়েছেন, অনেকে কলকাতা পৌঁছেও গিয়েছেন। তাদের থাকার বন্দোবস্ত পাকা। C2 বস্তি উন্নয়ন সমিতি, কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়নের ডাকেই এই ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন জেলা থেকে বামেদের কর্মী সমর্থকেরা আসবেন ব্রিগেডে, এবং কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত করার জন্য এই রামলীলা ময়দানে বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন জেলা থেকে যে বামেদের কর্মী সমর্থকেরা আসবেন, তারা এই রাতটুকু কাটাবেন এই রামলীলা ময়দানে। বিশেষভাবে কিন্তু ত্রিপল রাখা আছে এবং চাদোয়ারও বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ কোনোভাবে যাতে যে কর্মী সমর্থকেরা রয়েছেন, সেই কর্মী সমর্থকদের যাতে থাকতে এখানে অসুবিধা না হয়, সেই প্রস্তুতিও কিন্তু চলছে এখানে জোর কদমে। 2026-এর বিধানসভা ভোটের আগে এই ব্রিগেড থেকেই অক্সিজেন খুঁজছেন বাম কর্মী সমর্থকরা। এদিকে পুলিশ প্রশাসনও তৈরি, তাদের নজর এখন নিরাপত্তায়। কলকাতা পুলিশের তরফ থেকে প্রতিটা মিছিলে যেমন নজরদারি করা হবে এবং প্রত্যেকটা মিছিলে যেমন পুলিশ কর্মী মোতায়েন থাকবে, ঠিক একইভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের চারদিকে প্রায় 125 জন পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রের খবর। এছাড়াও এই সব কিছুর ওপরে জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার, এমনকি ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররাও লক্ষণীয়। তারাও পুরো বিষয়টা নজরদারি চালাবেন। কোমর সবাই করছেন, ব্রিগেড হবে, জমজমাট ব্যাপার। 2011-র আগে এই শব্দটি বললেই সামনে ভেসে উঠত ভোটের ঝড়ও। এখন ঠিক উল্টো, শূন্যতা সঙ্গী। কিন্তু হাতে এই মুহূর্তে ইস্যু তো প্রচুর। তা কি কাজে লাগাতে পারবে সিপিএম বা বামেরা? বিজেপি ইতিমধ্যেই গ্রাম চলো সহ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে, ঘোষণাও করেছে। নজর কোথায় বুঝিয়ে দিয়েছে তারাও, অর্থাৎ বিজেপি। বামেরা কি দিশা পাবে এই রবিবারের ব্রিগেড থেকে? এটাকে আপনি সিপিএম ছাড়া এই চারটে সংগঠনের ব্রিগেড বলেও আপনি চাইলে দেখতে পারেন। এর আগে যখন ইনসাফ যাত্রা হয়েছিল, তারপর ব্রিগেড শুধুমাত্র ডিওয়াইএফআই ডাকে হয়েছিল। সুতরাং এখানে দলটা প্রশ্ন নয়। আগেও বামফ্রন্টের নামে ব্রিগেড হয়েছে, বামফ্রন্ট ব্রিগেড দেখেছে, ভবিষ্যতেও বামফ্রন্ট ব্রিগেড থাকবে। এবং এই ব্রিগেডটা হয়েছে মেহনতি মানুষের আহ্বানে জনগণের ব্রিগেড।
সিপিএম কার হয়ে খেলছে? আরজিকর আন্দোলনকে দিগ্ভ্রান্ত করা হলো কিসের স্বার্থে? কারা করেছে? কমিউনিস্টরা, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য। তো সেই জন্য ওদের তো বি টিম, সিপিএম নাহলে কংগ্রেস। বামেদের ব্রিগেড বলে যেটা চালানো হচ্ছে, ওটা হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো, এই তো ওদের স্লোগান। তার কারণ বামেদের ভোট কমতে 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 যে জায়গায় গেছে, সেই লাভটুকু বিজেপি পেয়েছে, তৃণমূল তো কমেনি। শিক্ষায় তো অহরহ আমরা কেলেঙ্কারি দেখছি এ রাজ্যে, নিত্য নতুন কেলেঙ্কারি সামনে আসে। এবার একটা ছবি দেখাবো যেটা ঠিক কেলেঙ্কারি না হলেও গাফিলতি তো বটেই। চলুন দেখুন, এই জিনিস দেখলে চোখ কপালে উঠবেই। খুদেরা কি পড়ে আছে সেটা নিশ্চয়ই নজর এড়াবে না কারো, আপনাদেরও নজর এড়াচ্ছে না। আচ্ছা, এমন আলখাল্লা আর কোথায় পাবেন? কারো ড্রেস কি ঠিকঠাক মাপের মনে হচ্ছে? ওই টুকুটুকু পুচকে একেবারে আজানুলম্বিত জামা, আমরা বলি না নারায়ণের আজানুলম্বিত বাহু, দেখুন হাঁটুতে চলে এসছে জামা। কারা বানালো? একেবারে বেঢপ সাইজের স্কুল ড্রেস, তাতে আবার লোগো লাগানো। এগুলো কিন্তু নিয়ম করে সরকারি উদ্যোগে স্কুল থেকেই দেওয়া হয়, সেখানেই যত গন্ডগোল। কিন্তু পড়তে তো হবেই। নতুন করে স্কুলের ইউনিফর্ম বানানোর তাতে খরচা করার টাকা অনেকেরই নেই, স্কুল থেকে যা দেওয়া হয় সেটাই ভরসা। কিন্তু এ নিয়ে যে ছেলে খেলা চলেছে তার জবাবটা কে দেবে? দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 1200-র কাছাকাছি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মানে সরকারি। সেখানে প্রত্যেক পড়ুয়াকে সরকারের তরফেই স্কুল ড্রেস দেওয়া হয়, যেটা সরকারের নিয়ম। এবার গত সপ্তাহ থেকে যা শুরু হয়েছে এবং তারপরই সামনে এসেছে এই কাণ্ড। একটি দুটি নয়, এমন ঘটনা নাকি জেলার বহু স্কুলে হয়েছে। নির্দিষ্টভাবে বাচ্চাদের জামা প্যান্টের মাপ নিয়ে গেলেও তা অনেক বড় পাঠানো হয়েছে। শুধুমাত্র বালুরঘাটের স্কুল নয়, গোটা জেলার এরকম ঘটনা কিন্তু সামনে এসেছে। বিষয়টি সামনে আসতেই জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে স্কুলের তরফ থেকে। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, এইভাবে অভিযোগ জানালেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না প্রশাসনের তরফ থেকে। প্রত্যেকটা বাচ্চার জামা সবসময় বড়, মানে পিপি থেকে আরম্ভ করে ক্লাস 4 পর্যন্ত সবার বাচ্চার জামা বড় হয় এবং সেই জামাগুলো না কাটলে বাচ্চারা পরতে পারবে না। বাচ্চারা প্যান্টের মধ্যে গুজে পড়লেও সেইটা মনে হয় পেটের মধ্যে টোপলা হয়ে বসে আছে। অনেক আধিকারিকদের জানিয়েছি, তারাও হাত তুলে দিয়েছে, তাদেরও কিছু করণীয় নেই। অবস্থায় বাচ্চারা ড্রেস ফ্রেস নিয়ে যায়, ওই ঢিলা ঢালা ড্রেস পরে, কেটে ওরা নিজেরা ঠিকঠাক করে নিচ্ছে। যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নেই তারা ওই ঢিলা ড্রেস পরেই ওইভাবেই চলছে। খুবই অল্প সংখ্যায় এসছে, ধরুন 10 লক্ষ পিস দিয়ে থাকে, ওখান থেকে ওই 0.1%-এরও কম কমপ্লেইন আমরা পেয়েছি, ওটা সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়া হয়। আজ ছোটকাটা রাজ্য জুড়ে আপনাদের কত রকমের ভয়ের ছবি দেখালো বলুন তো? কি করব বলুন, আমারও মাঝে মাঝে ভয় লাগে এত ভয়ের ছবি দেখাতে। কিন্তু চারিদিকে ভয়ের পরিবেশ, এ যেন শুধু ভয় আর ভয়। মালদা, সেখানেও সেই এক ছবি, আবার একটা ভয়ের ছবি দেখুন। গতকালই রাজ্যপাল সেখানে গিয়েছিলেন, তার সফরের পরই মালদায় বোমা আতঙ্ক। বৈষ্ণবনগর থেকেই উদ্ধার বোমা, ওই বৈষ্ণবনগরেই তিনি গিয়েছিলেন। রাস্তায় মজুদ কম করে 17টা কৌটো বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং বম্ব স্কোয়াড। এই বৈষ্ণবনগরের পারলালপুরেই শিবির করে রাখা হয়েছে হিন্দুদের। ওই যে গ্রাম, উপদ্রুত গ্রাম, যারা মুর্শিদাবাদে এখন উপদ্রব আর সইতে পারবেন না, তারাই এইখানে আশ্রয় শিবিরে রয়েছেন এবং সবাই হিন্দু। সবে সেখান থেকে ঘুরে গিয়েছেন রাজ্যপাল, ঘুরে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা, এমনকি জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরাও গিয়েছিলেন সেখানে। এবার সেখানেই একেবারে থানার পাশের এলাকায় এই অবস্থা। আজকে টোটকাটা এখানে ইতি টানছি।